আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার চলে আসলাম আমাদের হিস্ট্রি সেকেন্ড পার্ট চ্যাপ্টার 5 এর উপরে। এই চ্যাপ্টারের মধ্যে আমরা কিছু সৃজনশীল সলভ করব এবং এর মধ্যে যেসব আমাদের ওই সব সৃজনশীল সম্পর্কে যেসব বিষয় আমাদের আলোচনা করা লাগে ওই বিষয়গুলো আমরা মেইনলি আর কি আমরা আজকে আমরা এই চ্যাপ্টার 5 এর উপরে যেসব রিভিশন বিষয়ক যেসব বিষয়গুলো আছে ওই বিষয়গুলো আমরা সলভ করব, ঠিক আছে। তো আমরা যদি প্রথমে আমরা যে প্রথম সৃজনশীলটিতে যাই তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এই ক্ষেত্রে বলা আছে তোমার ফেসীয় শব্দের অর্থ কি। ফেসীয় শব্দের অর্থ কি? ফেসীয় শব্দের অর্থ হচ্ছে তোমার শক্তি, শক্তি বা বল, ঠিক আছে। ফেসীয় শব্দের অর্থ হচ্ছে শক্তি বা বল। আচ্ছা, এই ক্ষেত্রে খতে দেখো বলা আছে অক্ষর শক্তি কি। অক্ষর শক্তি হচ্ছে মূলত জাতিসংঘের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই তিনটা দেশ ছিল, যারা ছিল তোমার ইতালি ছিল, তারপর ছিল আমাদের প্রথমে জার্মানি ছিল এবং ছিল তোমার জাপান, ঠিক আছে। যারা তোমার মেইনলি আর কি যুদ্ধটা শুরু করেছিল এদেরকে আসলে অক্ষশক্তি বলা হয়। এই তিনটি দেশ এবং জার্মানির নাৎসিবাদ অ্যাডলফ হিটলার, কিংবা আমাদের ইতালির তোমার মুসলিনি যার ছিল ফ্যাসিবাদ, এবং জাপানের যে তোমার সাম্যবাদ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এই ক্ষেত্রে অক্ষশক্তিটা গঠিত হয়েছিল, যারা কিন্তু তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য করে। এরা প্রথমত আমাদের এই ক্ষেত্রে যদি দেখি যে এই ক্ষেত্রে মূলত কিন্তু আমাদের এটা ছিল জার্মানি এবং ইতালির মধ্যে পরস্পর সহযোগিতা ভিত্তিক যে চুক্তি সম্পাদিত হয়েছিল, তাই আন্তর্জাতিক ইতিহাসে তোমার এই ক্ষেত্রে অক্ষশক্তি নামে পরিচিত। প্রথমত কিন্তু তারা এই ক্ষেত্রে দেখো আমরা যদি দেখতে পাই জার্মানি এবং ইতালির এই বিষয়গুলো ছিল। তারপরে এই ক্ষেত্রে দেখো তবে কমিউনিস্ট বিরোধী চুক্তি হলেও এটিকে মিত্রশক্তির বিরুদ্ধে সামরিক জোটও বলা হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের যে মিত্রশক্তিটা ছিল, যাদের মধ্যে ছিল আমাদের কারা ছিল, ইউকে ছিল, রাশিয়া ছিল, ফ্রান্স ছিল, তাদের বিরুদ্ধে মূলত এটা ছিল। এবং পরবর্তীতে কিন্তু এই ক্ষেত্রে আমাদের জাপানও যোগ দেয়, এবং জাপান পরবর্তীতে যোগ দিলে এক্ষেত্রে রোম, বার্লিন এবং টোকিওর উদ্ভব হয়। এই শক্তি ইউরোপের নতুন সাম্য শক্তি বা শক্তি সাম্য গড়ে তোলে। দেখো আমরা যদি গতে যাই, এক্ষেত্রে উদ্দীপকের থান শোয়ের কর্মকাণ্ডে কোন পাঠ্য বইয়ের কোন শাসকের মিল রয়েছে, ঠিক আছে, ব্যাখ্যা করো। এক্ষেত্রে দেখো আমরা যদি দেখি যে এক্ষেত্রে বলা আছে মিয়ানমারের স্বৈরশাসক থান শোয়ে ক্ষমতা দখলের জন্য মানুষের বাক স্বাধীনতা খর্ব করে। এক্ষেত্রে দেখো বাক স্বাধীনতা খর্ব। তারপর দেখো এক্ষেত্রে বলা আছে তিনি সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করেন এবং সরকার বিরোধী সব পত্রিকা বন্ধ করে দেন। তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি দেখি এই ক্ষেত্রে কার মিল রয়েছে, কোন শাসকের একজনের মিল আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডলফ হিটলার, ঠিক আছে। এই ক্ষেত্রে মিল আছে আমাদের অ্যাডলফ হিটলারের সাথে। কারণ কি, এই ক্ষেত্রে যদি আমরা এই করি যে আমরা প্রথমে বলবো যে অ্যাডলফ হিটলারের মিল আছে, তারপর আমরা দেখো কিভাবে এই বিষয়টা উপস্থাপন করব, অ্যাডলফ হিটলার কিভাবে ক্ষমতায় আসে, ঠিক আছে। এই বিষয়গুলো আমাদের প্রথমে বর্ণনা করতে হবে, এবং বর্ণনা করার পরে দেখো বলতে হবে যে কিভাবে ওনার সাথে এটা মিল আছে। অ্যাডলফ হিটলার এসে প্রথমত তোমার যত মানুষের সংবাদপত্র সহ মানুষের ব্যক্তি যত আছে তোমার কি বলে যে স্বাধীনতা আছে সেগুলো সে খর্ব করে। তারপর সে নিজের ইচ্ছা মতো একটা পিপলস অবজারভার নামে একটা পত্রিকা করে, এবং যত পত্রিকা আছে ওইগুলোকে বন্ধ করে দেয়, এবং যত রাজনৈতিক বিরোধী দল আছে সবাইকে সে নিষিদ্ধ ঘোষণা করে। একমাত্র তার যে দলটা ছিল ওই দলটাই তোমার বহাল ছিল, আর বাকি সকল দলকে সে তোমার এই ক্ষেত্রে করে দেয়, ঠিক আছে, নিষিদ্ধ ঘোষণা করে দেয়। এটা কিন্তু আমরা একইভাবে উদ্দীপকেও কিন্তু একই বিষয় দেখতে পারি। অতএব আমরা বুঝতে পারি যে উদ্দীপকের সাথে এই ক্ষেত্রে অ্যাডলফ হিটলারের মিল আছে, ঠিক আছে। তো আমরা যদি দেখো এই ক্ষেত্রে আমরা যদি বলি ঘতে উদ্দীপকের আলোকে উক্ত শাসনের উত্থান বিশ্লেষণ করে। এই ক্ষেত্রে তোমার অ্যাডলফ হিটলারের যে উত্থান, তার মানে তার ক্ষমতা দখলের যে বিষয়গুলো, এগুলো তোমার সবকিছু বলতে হবে, একদম তার জীবনের যে বিষয়গুলো। এই ক্ষেত্রে দেখো তার জীবনের বিষয়গুলো এইভাবে বর্ণনা করা আছে, ঠিক আছে। হিটলার একটি ইতিহাস, একটি নাম। বিংশ শতকের রাজধানী মূলধারায় অ্যাডলফ হিটলার ছিল। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1889 সালে জন্মগ্রহণ করেন, এবং 1914 সালে মেইনলি তিনি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। এর মধ্যে আরেকটা বিষয় আছে, মজার বিষয়, যেটা হলো অ্যাডলফ হিটলার কিন্তু আসলে কি হতে চেয়েছিল? অ্যাডলফ হিটলার আসলে একজন চিত্রকর্মী হতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে ওই ক্ষেত্রে সে ব্যর্থ হয়ে কিন্তু সে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, এবং প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে তারপর তিনি যোগ দেন তার
যে বাগ্মিতা যে এটা ছিল যোগ্যতা ওইটার জন্য, ঠিক আছে, বাগ্মিতা যে এটা ছিল পটু ছিল, ঠিক আছে, এর জন্য কিন্তু সে এই রাজনৈতিক দলে যোগদান করে। তিনি ধনতন্ত্র, ইহুদি, ফ্রান্স ও ভার্সাই সন্ধির অপমানজনক শর্তাবলীর তীব্র নিন্দা করে অল্প সময়ের মধ্যে কিন্তু তিনি সুপরিচিত লাভ করে। যে ওই যে ভার্সাই যে চুক্তিটা ছিল, যেখানে আমাদের ইসের তোমার কি বলে জার্মানির জন্য একটা অপমানজনক কি করা হয়েছিল, যে তাদেরকে সকল যে বহন করতে হবে, যুদ্ধের খরচ বহন করতে হবে, তাদের অর্ধেক নিয়ে গেছিল রাশিয়া, অর্ধেক নিয়ে গেছিল আমেরিকা, এই বিষয়গুলো করতে হবে। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে খুব পরিচিতি লাভ করেন। 1920 সালে হিটলারের দলের নাম পরিবর্তন করে জাতীয় সমাজতন্ত্রবাদী জার্মান শ্রমিক দল, যার সংক্ষেপে বলা হতো নাৎসি পার্টি করেন, এবং এইটার ক্ষমতা নেন। এবং পরবর্তীতে কিন্তু 1923 সালে কিন্তু তিনি আসলে ক্ষমতায় যেতে চান, ঠিক আছে। ক্ষমতায় যেতে যাওয়ার ফলে তাকে 5 বছরের জন্য কারাগারে নেওয়া হয়, এবং সেইখানে কিন্তু তিনি আমার সংগ্রাম বা মেইন ক্যাম্প নামক একটি বই লেখেন, যেটা আসলে নাৎসিদের বাইবেলও বলা হয়, ঠিক আছে। এই বিষয়গুলো সেই করেন, এবং পরবর্তীতে কিন্তু সে দেখো এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে 1933 সালে কিন্তু দেখো 1933 সালে 30 জানুয়ারি চ্যান্সেলর পদেই করেন, এবং পরে 34 সালে যখন প্রেসিডেন্ট ছিলেন হিন্ডেনবার্গ, তিনি যখন মারা যায় তখন কিন্তু সে পুরো ধারে একাধারে তোমার প্রেসিডেন্ট এবং চ্যান্সেলর পদেই করেন, এবং একনায়কতন্ত্র তো তিনি গ্রহণ করেন, ঠিক আছে। এবং তারপরে কিন্তু এইভাবে সে তোমার নাৎসি দল ঘোষণা করেন, এবং অন্যান্য সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করেন, সকল পত্রিকাকে নিষিদ্ধ ঘোষণা করেন, এবং সকল তোমার মানুষের বাক স্বাধীনতা করে নেয়, এবং একচ্ছত্র অধিপত্য তার স্থাপিত করেন। হিটলার জার্মানি তথা বিশ্বের ইতিহাসে এক বিস্ময়কর চরিত্র। বিশ্ব ইতিহাসে হিটলার একটি বিশেষ বিতর্কিত ব্যক্তিত্ব। তিনি ছিলেন একজন বিতর্কিত ব্যক্তিত্ব, যেহেতু সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল তার মাধ্যমে, ইহুদিদের নিধন, হলোকাস্ট, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তার মাধ্যমে শুরু হয়েছিল। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের উদ্দীপকে বলা হচ্ছে জোর জার মূল্যোক্তার, ঠিক আছে, একটা বিষয়। তো আমরা যদি উদ্দীপক যাই, আমরা প্রশ্নে যাই, দেখো এই ক্ষেত্রে বলা আছে হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম হচ্ছে গোস্টাপো, ঠিক আছে, এটা হচ্ছে তার গোপন বাহিনীর নাম। খতে দেখো বলা হচ্ছে ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। ভাইমার প্রজাতন্ত্রটা কি ছিল? 1919 সালের 6 ফেব্রুয়ারি জার্মানির ভাইমার নামক স্থানে, ঠিক আছে, একটি প্রজাতন্ত্র গঠিত হয়, যেটা ছিল মূলত ভাইমার প্রজাতন্ত্র। ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? উদারপন্থী সমাজতন্ত্রী নেতা এফ এবার্ট, ঠিক আছে। ভাইমার প্রজাতন্ত্রের সরকারকেই যুদ্ধ পরবর্তী সকল জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হয়, এবং ভার্সাই সন্ধি চুক্তিতে এই সরকার স্বাক্ষর করতে হয়, ঠিক আছে, এই সরকার স্বাক্ষর করেন। এবং এই প্রজাতন্ত্র 1933 সাল পর্যন্ত স্থায়ী ছিল, মানে যতদিন পর্যন্ত হিটলার না আসে। হিটলার আসার পরে সে এটাকে নিষিদ্ধ ঘোষণা করে দেন, ঠিক আছে। তারপরে এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে আমাদের উদ্দীপকের এই প্রবাদের সাথে ইউরোপের কোন দুইজন রাষ্ট্রনায়কের মিল আছে? জোর জার মূল্যোক্তার, ইউরোপের কোন দুইজনের মিল আছে? এক্ষেত্রে যেই দুজনের মিল আছে সেটা হচ্ছে একজন আমাদের জার্মানির, ঠিক আছে, নাৎসিবাদের প্রবর্ততা হিটলার, এবং আমাদের ছিল তোমার কে? ইটালির তোমার মুসোলিনি, ঠিক আছে, যে ছিল তোমার ইসের কি বলে ফ্যাসিবাদের তোমার প্রবর্তক, ঠিক আছে। এই দুইজন ছিল তোমার রাষ্ট্রনায়ক, ঠিক আছে, যারা তোমার কি আসলে করে, তারা আসলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে, তাদের কথাই সকল কথা, ঠিক আছে। তারা নিজেরা যেভাবে চাবে সেভাবে হবে, ব্যক্তি স্বাধীনতা খর্ব করে, তারা এই রাষ্ট্র এই বিষয়গুলোই করে। তারা তারপর দেখো কি করে, জার্মানি কিন্তু তোমার রাশিয়ার উপর আক্রমণ করে, একই সাথে ইতালি ওই ক্ষেত্রে যায়, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু তোমার এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে তুলে ধরতে হবে, যে কিভাবে এই দুজন রাষ্ট্রনায়ক কিভাবে তোমার সকল কাজগুলো করে, জার্মানিতে কিভাবে আসে, হিটলার আসে, এবং কিভাবে ইতালিতে তোমার কে আছে, তোমার ইতালিতে যে মুসোলিনি সে কিভাবে আসে, এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে বলতে হবে। দেখো তোমার এই ক্ষেত্রে কিভাবে সে তোমার লেখে, বই লেখে, পত্রিকা লেখে, এগুলোর মাধ্যমে সে কিভাবে তোমার করে, এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের এই ক্ষেত্রে তুলে ধরতে হবে, যে কিভাবে তারা আসলে এই জোর জার মূল্যোক্তার এই বিষয়টা প্রমাণ করতে হবে, যে কিভাবে তারা এই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলোকে কায়েম করেছিল, মানুষের উপর শোষণ, নিপীড়ন, কিংবা নিজের জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে করা, রূপান্তরিত করা, কিংবা যারা তার বিরুদ্ধে তাদেরকে তোমার করা, বন্দি করা, মেরে ফেলা, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে। ঘতে দেখো বলা হচ্ছে উক্ত কর্মকাণ্ড কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিকে ত্বরান্বিত করে, কিভাবেই করে তোমার এই ক্ষেত্রে দেখো তোমার
হিটলার যখন ক্ষমতায় আসে, হিটলার ক্ষমতায় আসার পরে মুসোলিনির সাথে তোমার মিলে তারা আসলে একটা করে দল ঘোষণা, তোমার এই ফ্যাসিবাদ এবং নাৎসিবাদ মিলে তোমার একটা অক্ষর শক্তি গঠন করে, পরবর্তীতে যেখানে জাপানও তোমার যুক্ত হয়। এবং কিভাবে তারা দেখো এক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি করে দেখো এখানে সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে। যেমন তোমার প্রথমে বলা হচ্ছে হিটলার এবং মুসোলিনি উভয়ই কি করে তোমার গণতন্ত্রকে হত্যা করেন। তারপর তারা কি করে প্রহসনের নির্বাচন, তার মানে এক না একতন্ত্রের যে বিষয়টা এটা তারা কায়েম করেন। তারপর উভয় শক্তি প্রয়োগের মাধ্যমে প্রচলিত সরকার ব্যবস্থাকে অকার্যকর করে নিজেদের এবং একমাত্র সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। তারপর হিটলার যেমন হত্যা, সন্ত্রাস, গুম নির্যাতনের জন্য বিরোধী শক্তিকে নির্মূল করেন, মুসোলিনিও তেমন দেখো বিরোধী শক্তিকে নির্মূলের জন্য সন্ত্রাসের পথ বেছে নেন। তারপর উভয়ই প্রধান শত্রু ছিল ফ্রান্স এবং ব্রিটেন। তারপর দেখো হিটলার তার আদর্শ বাস্তবায়নের জন্য যে দল গঠন করেছিলেন তার সদস্যদের নির্দিষ্ট পোশাক ছিল যেটা ছিল তোমার বাদামি রঙের, এবং মুসোলিনির যে এটা ছিল ফ্যাসিবাদের যে এটা ছিল দলীয় পোশাক ছিল কালো রঙের শার্ট, কালো রঙের টুপি, ঠিক আছে, কালো রঙের প্যান্ট। তারপর দেখো এখানে বলা আছে হিটলারের নাৎসিবাদ এবং মুসোলিনি ফ্যাসিবাদও কিন্তু তাদের আদর্শ প্রচার করে, যেটা মূলত একই বিষয় ছিল যে তোমার আর কি জোরজার মূলক তার এই বিষয়টাই করে। তারপর দেখো হিটলার এবং মুসোলিনি মিত্র জোট তথা দ্বিপক্ষীয় মৈত্রী জোট, যেটা পরবর্তীতে অক্ষয় শক্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এই বিষয়টা তারা করে। তারপর দেখো হিটলার তার কূটনৈতিক প্রতিটি কৌশলে প্রতিটি দেশকে মিত্রহীন রাখার জন্য নীতি গ্রহণ করে এবং সফল হন, ঠিক আছে। যেমন এই ফ্রান্সকে চারদিক থেকে ঘিরে ফেলা, ফ্রান্সের যেসব চারদিকে প্রতিবেশী রাষ্ট্র আছে তার সাথে হিটলারের দেশের তোমার করে যোগসাহায্য বৃদ্ধি করে, যাতে ফ্রান্স কোথাও না করে সাহায্যের জন্য না যেতে পারে, কিংবা আমরা যারা আছে তোমার এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে বলতে হবে। অতএব আমরা কিন্তু বুঝতে পারি যে হিটলার এবং মুসোলিনি ছিলেন মুদ্রার এপিটোপের, তারা উভয় ছিলেন ভিন্ন দুই দেশের নাগরিক হলে তাদের আদর্শ কর্মকাণ্ড ছিল একই, এবং তাদের কর্মকাণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিকে কিন্তু আসলে ত্বরান্বিত করে। তারপর দেখো এক্ষেত্রে তৃতীয় সৃজনশীল বলা হচ্ছে ফ্যাটম্যান কি। ফ্যাটম্যান হচ্ছে আমাদের তোমার ইসের মধ্যে তোমার তোমার জাপানের নাগাসাকি শহরে যে তোমার পারমাণবিক বোমাটা বা আণবিক বোমাটা যেটা তোমার আমেরিকায় নিক্ষেপ করে সেটাকে তোমার ফ্যাটম্যান বলা হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে খতে বলা হচ্ছে ভাইমার প্রজাতন্ত্র কি। ভাইমার প্রজাতন্ত্র আমরা জাস্ট পড়ে এসেছি। তারপর দেখো উদ্দীপকে বর্ণিত যুদ্ধটি তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনাকে নির্দেশ করে ব্যাখ্যা করো। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যে চাপিয়ে দেওয়া একটি চুক্তির মাধ্যমে মর্যাদা এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য ইউরোপের একটি শক্তিধর দেশ বিশ্বব্যাপী যুদ্ধের সূচনা করে, ঠিক আছে। কি করে এক্ষেত্রে দেখো ইউরোপের একটি শক্তিধর দেশ কি করে বিশ্বব্যাপী যুদ্ধের সূচনা করে, কিন্তু যুদ্ধে রাষ্ট্রটি পূর্বের ন্যায় পরাজিত হয়, ঠিক আছে। খুবই মজার বিষয়, তারা আবারও যুদ্ধের ঘোষণা করে এবং আবারও পরাজিত হয়। শাস্তি স্বরূপ দেশকে বিভক্তি করে অন্যান্য দেশ তার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং পরে অবশ্য একত্রীকরণের মাধ্যমে বিভক্তি দেশটি আবার একত্রিত হয়। এটা দেখো কোন ঘটনাকে নির্দেশ করছে, এটা কোন ঘটনাকে নির্দেশ করছে, এটা আমাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকে নির্দেশ করছে। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কিভাবে শুরু হয়, জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে এবং তারপর তোমার ব্রিটেন এবং রাশিয়ার বিরুদ্ধে তারা এই যুদ্ধ ঘোষণা করে, ঠিক আছে। ফ্রান্সের উপর যারা যুদ্ধ ঘোষণা করেন এইগুলা, ঠিক আছে। তারপর তারা কি করে তোমার কি করে, তারপর তারা দেখো এক্ষেত্রে যুদ্ধগুলো হয়। যুদ্ধের পরে তুমি যদি দেখো এক্ষেত্রে দেখো বলতে পারবা এক্ষেত্রে কিভাবে কোন ঘটনাকে। তারপর দেখো জার্মানি কিন্তু দুই ভাগ করে দেয়, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি। পরবর্তীতে আবার জার্মানি কিন্তু আবার একত্রিত হয়, অর্থাৎ এটা আসলে জার্মানির কথা বলা হচ্ছে। এবং জার্মানির যে তোমার এক্ষেত্রে যে ইসের যে বিষয়টা তোমার পোল্যান্ডের উপর আক্রমণ কিংবা অন্যান্য দেশের উপর আক্রমণের মাধ্যমে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে তোমার নির্দেশ করা হচ্ছে। উক্ত দেশের তৎকালীন শাসকের শেষ পরিণতি কি। শাসক কে ছিলেন উক্ত দেশে তোমার জার্মানি, ঠিক আছে। জার্মানি ছিল উক্ত দেশ এবং উক্ত দেশের শাসক কে ছিলেন হিটলার। হিটলারের পরিণতি কিন্তু খুবই করুণ ছিল, একদম শেষ পরিণতি যদি আমরা শুরুতে বলি, শেষ পরিণতি ছিল সে আসলে যখন তার মেইন বাংকারের যেটার মধ্যে খুবই সুরক্ষিত ছিল, যখন সে দেখলো যে তোমার সৈন্যরা এসে পড়ছে, বিরোধী দলের সৈন্যরা, তখন কিন্তু সে কি করে নিজেকে হত্যা করে, ঠিক আছে, আত্মহত্যা করে, যেটা বুঝে আর কি, ঠিক আছে, আত্মহত্যা করে। তো এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে উক্ত দেশের জার্মানি তথা
অ্যাডলফ হিটলার শেষ পরিণত সুখকর ছিল না। কিভাবে? 1945 সালে এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত বাহিনী বার্লিনে আক্রমণ করলে অ্যাডলফ হিটলার বিশেষ বাঙ্কারি করে এবং সাথে ছিলেন ঘনিষ্ঠ সহকর্মীবৃন্দ এবং ডাক্তার, এবং তারা দেখো বিস্ফোরণের প্রাণনাশের চেষ্টার পর থেকে তার, ঠিক আছে, বোমা বিস্ফোরণের প্রাণনাশের চেষ্টার পর থেকে তার কিন্তু 2 হাত কাঁপতো এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। এবং দেখো তুমি রাশিয়ার সৈন্য বার্লিনে প্রবেশের কথা শুনে বিচলিত হয়ে পড়েন এবং হিটলার বুঝতে পেরেছিলেন তার সময় শেষ হয়ে গিয়েছিল, এবং তাই তিনি রাজনৈতিক দলিল প্রস্তুত করে তার যে সকল সম্পত্তি এগুলো নাৎসি দলকে, মানে তার যে দল ছিল তাকে সে দিয়ে যায়, এবং দেওয়ার পরে তারপর সে 30 এপ্রিল বিশ্ববিখ্যাত নেতা হিটলার জার্মানির অপমান যেটা এটা সহ্য না করতে পেরে আত্মহত্যা করেন। ঠিক আছে, তার মৃতদেহ বাংকারের বাইরে এনে তারপর কিন্তু ওইটা তোমার উদ্যানে এনে তোমার সম্পূর্ণভাবে দাহ করা হয় বা পুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে দিয়ে অ্যাডলফের বৈচিত্র্যময় যে বিতর্কিত যে জীবনটা ছিল এই জীবনের সমাপ্তি ঘটে। তারপর দেখো যদি এক্ষেত্রে দেখতে পারবে যে বিসমার্ক কোন দেশের চ্যান্সেলর ছিলেন? বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের খতে বলা হচ্ছে কোড নেপোলিয়ন কি? কোড নেপোলিয়ন আমরা অনেকবার পড়েছি। তোমার এই ক্ষেত্রে নেপোলিয়ন ক্ষমতা গ্রহণের পর তোমার এই ক্ষেত্রে ইসের জন্য তোমার ফ্রান্সের জন্য একটা নির্মাণ করেন। ঠিক আছে, 2287টি আইনের ধারা তৈরি করেন যেটাকে তোমার কোড অফ নেপোলিয়ন বলা হয়। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের গতে বলা হচ্ছে পিটার সাহেবের সাথে তোমার পাঠ্যবের কোন শাসকের মিল পাওয়া যায়? পিটার সাহেবের দেখো ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে পিটার সাহেব মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দেন, সরকার বিরুদ্ধে পত্র পত্রিকা করে দেওয়া হয়, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে, হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে। তার মানে এটা কোন শাসকের? একই কোশ্চেন কিন্তু আমরা প্রিভিয়াসলি দেখে আসছি, যেটার সাথে দেখো আমরা এটা বুঝতে পারি আসলে এটা হিটলারের কথা বলা হচ্ছে তোমার। ঠিক আছে, হিটলার কিন্তু এই সকল কাজগুলো করেছেন। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে পিটার সাহেবের স্বৈরাচারী কর্মকাণ্ড। পিটার সাহেবের যে কর্মকাণ্ডগুলো যেগুলো আমরা অলরেডি বলে আছি যে সে আসলে কিভাবে সকল দেশে এই সকলের বাক স্বাধীনতা কিংবা সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা কিংবা তার বিরোধী যেসব ছিল তোমার কি বলে গণমাধ্যম ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা, তারপর রাজনৈতিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা, তারপর তোমার এই যে পোল্যান্ডের উপর আক্রমণ, ফ্রান্সের উপর আক্রমণ, রাশিয়া কিংবা জার্মানি এইসের উপর আক্রমণ, ব্রিটেনের উপর আক্রমণ, এই বিষয়গুলো কিন্তু তার তুলে ধরতে হবে। ঠিক আছে, তার সমস্ত স্বৈরাচারী কর্মকাণ্ড তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে, একদম পয়েন্ট করে দিয়ে দেবা যে এই ফেজে সে এটা করে। ঠিক আছে, প্রথমে সে এইভাবে দলের ক্ষমতা গ্রহণ করে, দলের ক্ষমতা গ্রহণ করার পর সে এই কাজগুলো করে, তারপর সে তার অপমান যেটা ছিল প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির প্রতি অপমান, এটা সহ্য না করতে পারে সে কি করে, এবং তারপরে এই অপমান সহ্য করতে না পারার পরে তারপর সে কি করে, এই সকল বিষয় তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে। তার পরবর্তী সৃজনশীলে আমরা যদি এই ক্ষেত্রে দেখি, দেখো বলা হচ্ছে নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন করা হয়? নেপোলিয়নকে যে দ্বীপে নির্বাসিত করা হয় এবং যেখানে সে মারা যায় সেটা হচ্ছে সেন্ট হেলেনা। ঠিক আছে, এটা কিন্তু আমরা বাংলা প্রথম পত্রেও কিন্তু আমরা বিড়াল রচনার মাধ্যমে কিন্তু আমরা এটা জানতে পেরেছিলাম। তারপর দেখো এক্ষেত্রে ভেটো ক্ষমতা কি? ভেটো ক্ষমতা কি আমরা অলরেডি জেনে আসছি, এটার সহজ বাংলা হচ্ছে তোমার আমি মানি না। ঠিক আছে, যে আমাদের জাতীয় নিরাপত্তা পরিষদের যে 5টা সদস্য আছে তাদের ভেটো প্রদানের ক্ষমতা আছে। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে গতে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত রাফসানের সাথে তোমার পাঠ্য বইয়ের যে ব্যক্তির কর্মের মিল রয়েছে। তো দেখে এখানে রাফসান কে ছিলেন? রাফসান একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। ঠিক আছে, খুবই মজার বিষয়, একদম হিটলারের বিষয়ের সাথে, কিন্তু ছবি অঙ্কনে ব্যর্থ হয়েছে রাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেন হিটলারের সাথে, হিটলারের মতো। তারপর যুদ্ধে অংশগ্রহণ করেন, তারপর পরবর্তীতে রাফসান একটি দল গঠন করেন এবং ওই দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন। এটা কোন ব্যক্তির সাথে? এটা কি আর বলার প্রয়োজন আছে কোন ব্যক্তি? এটা অ্যাডলফ হিটলার। এই যে বিষয়গুলো প্রতিটা বিষয় কিন্তু অ্যাডলফ হিটলারের সাথে মিলে যায়। সেও কিন্তু চিত্রশিল্পী হতে চেয়েছিল, সেও পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধে তোমার জার্মানির সেনাবাহিনীতে যোগদান করে, তারপর সে যুদ্ধ শেষে সে দেশে এসে রাজনৈতিক দলে যোগদান করে এবং তারপর ওই দেশের তোমার কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রী চ্যান্সেলর বা পরবর্তীতে প্রেসিডেন্ট মারা যাওয়ার পর চ্যান্সেলর অ্যান্ড তোমার প্রেসিডেন্ট হয়। ওই দেশে কিন্তু প্রধানমন্ত্রী পদটা নেই, ওই দেশের চ্যান্সেলর, আমাদের যেমন প্রধানমন্ত্রী ওই দেশের চ্যান্সেলর বলা হয়। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে ঘতে বলা হচ্ছে তোমার উদ্দীপকে উল্লেখিত ব্যক্তির কার্যক্রম বিশ্বে যে প্রভাব ফেলেছিল, তার মানে যে কার্যক্রমগুলা ঠিক যেমন আমরা আগের সৃজনশীলগুলাতে দেখে আসি, তার যে স্বৈরাচারী কর্মকাণ্ড ওই কর্মকাণ্ডগুলাই তার এখানে প্রভাবই করতে হবে। যেটা চূড়ান্ত তোমার প্রভাবটা কি ছিল? চূড়ান্ত প্রভাব ছিল তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা ছিল তার চূড়ান্ত প্রভাব। ঠিক আছে, তার এই স্বৈরাচারী কর্মকাণ্ডের।
তার পরবর্তী সৃজনশীলে যদি আমরা যাই, এক্ষেত্রে দেখো বলা হচ্ছে তোমার কার নেতৃত্বে জার্মানির একত্রীকরণ হয়েছিল। একত্রীকরণ জার্মানিকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন আলাদা করে দেওয়া হয়, তারপর আবার একত্রীকরণ হয় কার মাধ্যমে? বিসমার্কের নেতৃত্বে, ঠিক আছে। অটো ফন বিসমার্ক যে ছিল তার ওই জার্মানির চ্যান্সেলর, ঠিক আছে, তার মাধ্যমে কিন্তু তোমার এইটা আবারই করে জার্মানিকে একত্রীকরণ করা হয়। স্নায়ুযুদ্ধ কি? স্নায়ুযুদ্ধ হচ্ছে যুদ্ধ ভাব, কিন্তু যুদ্ধ না। ঠিক যেমন তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুটা পরাশক্তি ছিল, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা, এবং তাদের মধ্যে কিন্তু যে পারমাণবিক শক্তি কিংবা তাদের উন্নয়নশীল দেশ অস্ত্রশস্ত্রের যেসব বাজার, ঠিক আছে, কিংবা বিভিন্ন দেশকে মিত্রশক্তি বানানো তাদের মধ্যে যে এটা ছিল যুদ্ধ ভাব, বিশ্ববাসীকে আতঙ্কিত করে রাখা, এগুলো হচ্ছে মূলত স্নায়ুযুদ্ধ, ঠিক আছে। এটাই তোমার স্নায়ুযুদ্ধ বলা হচ্ছে। এই ক্ষেত্রে কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোনো যুদ্ধকে বোঝানো হচ্ছে না, তবে এটা স্নায়ু বা মস্তিষ্ক দ্বারা তোমার কথার মাধ্যমে কিংবা কার্যকলাপের মাধ্যমে একটা যুদ্ধ ভাব, যে হ্যাঁ তুই যদি আমার মারতে আসস আমিও তোরে কিন্তু বসাই দেবো, ঠিক আছে, আমিও কিন্তু এক্ষেত্রে কোনো করবো না, স্পেয়ার করবো না তোরে, এই বিষয়গুলো কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে স্নায়ুযুদ্ধকে। তারপর দেখো উদ্দীপকে উল্লিখিত মণিপুর ইউনিয়নের সংঘাত তোমার পাঠ্যবের কোন ঘটনার সাথে করা, ঠিক আছে। মণিপুরী সংঘাত যদি আমরা দেখি, এক্ষেত্রে বলা হচ্ছে দেখো মণিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে কি করা হচ্ছে, ক্ষমতা দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ এবং রক্তপাত দাউদ মল্লিককে ব্যথিত করে, এবং পরবর্তী রক্তপাত হানাহানি থেকে গ্রামগুলিকে রক্ষার জন্য একটি শান্তি সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ফলে গ্রামগুলো দ্বন্দ্ব সংঘাতের ভয়াবহতা থেকে রক্ষা পায় এবং গ্রামগুলোতে শান্তি প্রতিষ্ঠিত হয়। এটা দেখো কোন ঘটনার সাথে এটা আমাদের দেখো, এটা ছিল আমাদের তোমার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ঘটনা ছিল এটার সাথেই করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু যে ইগুলা হয় এই বিষয়টা তুলে ধরতে হবে। যেমন দেখো এক্ষেত্রে কিভাবে তুলে ধরেছে যে পৃথিবীর ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল একটি ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধের পেছনে নানাবিধ কারণ থাকলেও মূলত ইউরোপে আধিপত্য বিস্তারই ছিল অন্যতম প্রধান কারণ। এই যুদ্ধে বহু নগর, শহর ও জনপদ ধ্বংস হয় এবং 5 কোটির বেশি মানুষ নিহত হয়। বুঝতে পারো তুমি, 5 কোটি মানুষ নিহত হয়। এই যুদ্ধের ভয়াবহতা এত বেশি ছিল যে বিশ্ববাসীকে আন্দোলিত করে তোলে, এবং এই যুদ্ধের ভয়াবহতা ব্যথিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট উদ্যোগে জাতিসংঘ হয়, এবং আরেকটা ব্যক্তির কথা বলতে হবে যেটা হলো আমাদের চার্চিল। চার্চিল কে ছিলেন? চার্চিল ছিলেন আমাদের তোমার ইউকের তোমার প্রধানমন্ত্রী, ঠিক আছে, ইউকের প্রাইম মিনিস্টার ছিলেন এই চার্চিল। সে এবং তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের তোমার ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তোমার ওই রণতরীর মধ্যে ওয়েলস রণতরীর মধ্যে আটলান্টিক সাগরে কিন্তু তোমার আটলান্টিক সনদ স্বাক্ষরের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠা করে। এবং উদ্দীপকে আমরা যে বিষয়টা তুলে ধরবো, যে উদ্দীপকে আসলে আমরা মিলাবো যে কিভাবে আমাদের পাঠ্য বইয়ের সাথে উদ্দীপকের মিলটা আছে। তো আমরা যদি এক্ষেত্রে দেখি, যে এক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এক্ষেত্রে বলা আছে দেখো মণিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে যে বিষয়গুলো হয়েছে, সংঘর্ষ এবং রক্তপাত হয়েছে, এবং তারপর দেখো এক্ষেত্রে যে মানুষগুলোকে এক্ষেত্রে ব্যথিত করে তোলে, দাউদ মল্লিককে ব্যথিত করে, এবং পরবর্তীতে সে ঠিক যেমন এক্ষেত্রে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের মতো কিন্তু এক্ষেত্রে সে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠারই করে, যেটা পরবর্তীতে কিন্তু শান্তি প্রতিষ্ঠার উপরে তোমার এক্ষেত্রে কি করে তোমার উদ্যোগী হয়, এবং পরবর্তীতে কিন্তু এক্ষেত্রে জাতিসংঘের মতো তোমার শান্তি প্রতিষ্ঠা করে, যেটা কিন্তু আমাদের পরবর্তীতে দেখো তুমি দেখতে পারবে এটা আমাদের কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ঘটনা ওই ঘটনাকে কিন্তু আমাদের এক্ষেত্রে মনে করিয়ে দেয় তার এই সংঘাতটা। তারপরে এই ক্ষেত্রে যদি আমরা ঘতে দেখি, বলা হচ্ছে দেখো উক্ত সংঘ বিশ্ব শান্তি রক্ষায় কি ভূমিকা পালন করছে। উক্ত সংঘ বলতে এই ক্ষেত্রে দেখো কাকে বোঝানো হচ্ছে? জাতিসংঘকে বোঝানো হচ্ছে। তো জাতিসংঘ কিভাবে দেখো আমাদের বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করেছিল, জাতিসংঘ কিভাবে প্রতিষ্ঠিত হয় এটা আমরা দেখো দ্বিতীয় প্যারায় দেব। প্রথম প্যারায় আমরা উক্ত সংগঠন কি ছিল? জাতিসংঘ, ঠিক আছে। এক্ষেত্রে দেখো বলা হচ্ছে প্রথম বলা হচ্ছে জাতিসংঘ। তারপর জাতিসংঘ কিভাবে গঠিত হয় বা কি কি নিয়ে গঠিত হয় ওটা আমরা সেকেন্ড প্যারায় দেওয়ার ট্রাই করবো। সেকেন্ড প্যারায় তারপর থার্ড প্যারায় আমরা দেবো যে এক্ষেত্রে আসলে সে কি ভাবে কিন্তু শান্তি প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। থার্ড প্যারায় কি দেব? শান্তি প্রতিষ্ঠার যে বিষয়গুলো ছিল তার এই শান্তি প্রতিষ্ঠার বিষয়গুলো এক্ষেত্রে তুলে ধরবো। এবং তারপর তোমার শান্তি প্রতিষ্ঠা কিভাবে করেছিল, যে এরপর আর কোনো বিশ্বযুদ্ধ হয়নি বা এই বিষয় জাতিসংঘের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তাই এই ক্ষেত্রে আর এগুলো বলার প্রয়োজন নেই, কিন্তু এই ক্ষেত্রে আর কি তোমার বলতে হবে যে কোন প্যারায় কি করবা। এবং তারপর তুমি চতুর্থ প্যারায় এসে তুমি
উদ্দীপকের সাথে তুমি মিলিয়ে তারপর বলতে পারো যে এক্ষেত্রে আসলে জাতিসংঘ কি কি কাজ করেছিল, যেমন 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের মোকাবেলা, তারপর 1950 সালে কোরীয় সংকট দূরীকরণ, কিংবা 1967 সালে আরব ইসরায়েলের যে যুদ্ধটা, কিংবা ভিয়েতনাম যুদ্ধের অবসান, তারপর তোমার তারপর ইরাক কুয়েতের যুদ্ধ, পাক বাংলাদেশের যে যুদ্ধ, এই সকল বিষয়গুলোকে তোমার এক্ষেত্রে বলতে হবে। ঠিক আছে, তারপর আমরা দেখো 7 নম্বর সৃজনশীলে যদি যাই, এক্ষেত্রে বলা হচ্ছে ত্রিসম্রাট লীগের সদস্য দেশগুলো কি। ত্রিসম্রাট দেশের সদস্য দেশগুলো ছিল জার্মানি, রাশিয়া এবং অস্ট্রিয়া। এটা ছিল তোমার কে ত্রিসম্রাট লীগ। ঠিক আছে, মনে রাখবে ত্রিসম্রাট লীগের সদস্য ছিল জার্মানি, রাশিয়া এবং অস্ট্রিয়া। তারপর দেখে এক্ষেত্রে আমাদের খতে বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ কি। এক্ষেত্রে দেখো তাদের জার্মানির পরাজয়ের প্রথম কারণ ছিল তোমার তাদের এক নাগাড়ে যুদ্ধ চলা বা কৌশলগত যে কারণটা। ঠিক আছে, তাদের কৌশলগত ব্যর্থতা, বা কিংবা তুমি বলতে পারো এক নাগার যে যুদ্ধটা চলতে থাকে 5-6 বছর ধরে যে যুদ্ধটা চলতে থাকে, তারা ছিল তোমার কি বলে, তারা ছিল তোমার তাদের চারদিকে তোমার সীমানা ছিল। ঠিক আছে, তাদের চারদিকে তোমার সীমানা ছিল, যার ফলে তার চারদিক থেকে তারা কিন্তু তোমার আক্রমণ করে, বিরোধী এইগুলা দেশগুলো চারদিক থেকে আক্রমণ করে, এবং এই আক্রমণের ফলে কিন্তু পরবর্তীতে তুমি এবং তাদের নিজেদের দেশের মধ্যেও কিন্তু যারা তোমার জার্মানির ওই যেই সরকারি দল যখন যুদ্ধ ঘোষণা করে, ওই দলের সাথে যারা বিপক্ষ মত ছিল তারা কিন্তু তাদের অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করে, এবং জার্মানির মধ্যে যে নৌবাহিনী ছিল তারাও কিন্তু তোমার বিদ্রোহ ঘোষণা করে, যার ফলে কি হয়, জার্মানি একে তো ছোট দেশ, চারদিক থেকে যখন আক্রমণ করছিল তারা একদিকে গুটিয়ে যাচ্ছিল, তারপর তোমার এই ক্ষেত্রে বলা যায় নিজেদের অভ্যন্তরীণ বিদ্রোহ, নৌবাহিনীর বিদ্রোহ, কিংবা সাধারণ জনগণের বিদ্রোহ, এবং এক নাগাড়ে যুদ্ধ, কৌশলগত কারণ, সবগুলা কারণে কিন্তু তারা আসলে কিন্তু দেখো পরবর্তীতে তাদের পরাজয় ঘটে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের গতে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত চুক্তি সমূহের সাথে তোমার পাঠ্যবইয়ের চুক্তি সমূহের মিল রয়েছে তা ব্যাখ্যা করো। চুক্তিগুলো কি আমরা যদি দেখি, উদ্দীপকে বলা হচ্ছে দেখো একটি অঞ্চলে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে 3টি দেশ একত্রিত হয়ে একটি জোট গঠন করে, 3টি দেশ। তারপর দেখো এতে ভীত হয়ে কয়েকটি দেশ অনুরূপ চুক্তি স্বাক্ষর করে, তারপর বিপক্ষ জোট গঠন করে, ফলশ্রুতিতে উক্ত অঞ্চলে শান্তি বিঘ্নিত হওয়ার পথ তৈরি হয়, এক পর্যায়ে একটি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়, এবং ইতিপূর্বে সংঘটিত কোনো যুদ্ধের ব্যাপ্তি এত ব্যাপক ছিল না, যে চুক্তি সমূহের কথা বলা হচ্ছে। প্রথমে 3টি দেশ এবং পরবর্তীতে আরো 3টি দেশ। প্রথমে এই ক্ষেত্রে আমরা আরো আগে থেকে যদি আসি, ঠিক আছে, এই ক্ষেত্রে তো তোমার অক্ষয় শক্তি আর মৃত্যু শক্তি আছে, আমরা যদি আরেকটু আগে থেকে আসি, আরেকটু প্রিভিয়াস থেকে আসলে দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি তোমার প্রথমে আমরা বলবো হচ্ছে ত্রিশক্তি জোট, যার মধ্যে কে ছিল, জার্মানি, ইতালি, এবং পরবর্তীতে এক্ষেত্রে তোমার ছিল অস্ট্রিয়া ছিল, এবং পরবর্তীতে তোমার জাপানও আসে, মূলত এই দুইটা। ঠিক আছে, ত্রিশক্তি জোট, অস্ট্রিয়া ছিল প্রথমতে। ঠিক আছে, অস্ট্রিয়া, এবং তারপর দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিশক্তি কি ছিল, এরপরে ছিল আমাদের এক্ষেত্রে ছিল আমাদের ত্রিশক্তি আতাত ছিল 3 অ্যালায়েন্স। এরা ছিল কারা কারা, এরা ছিল তোমার রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন। ঠিক আছে, এরা ছিল ত্রিশক্তি আতাত, এবং পরবর্তীতে কিন্তু তোমার এটার মধ্যে কিন্তু পরবর্তীতে তোমার এটাই অক্ষয় শক্তি হয়ে যায়, এবং এই ক্ষেত্রে জাপান যোগ দেয়, এই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের অন্যান্য দেশগুলো যোগ দেয়। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু এটাই হয়। এদের কাজ কি ছিল, এই ত্রিশক্তি জোটটা গঠিত হয়েছিল তোমার এই ফ্রান্সকে মূলত করার জন্য, ফ্রান্স এবং ব্রিটেনকে তোমার করার জন্য, আবদ্ধ করার জন্য, তাদের যে ঔপনিবেশিকবাদটা ছিল এটাকে করার জন্য, এবং তারা পরবর্তীতে ভীত হয়ে কিন্তু তোমার কি করে ত্রিশক্তি আতাত গঠন করে, এবং পরবর্তীতে ত্রিশক্তি আতাতটা কিন্তু ওই রকম ভাবে কার্যক্রম পরিচালনা না করতে পারায় পরবর্তীতে কি হয় তোমার এই ক্ষেত্রে জার্মানি এবং ইতালি মিলে কিন্তু তারা অনেক শক্তিশালী হয়ে যায়, এবং মুসোলিনি এবং হিটলার কিন্তু পরবর্তীতে তোমার যুদ্ধ ঘোষণা করেন, এবং পরবর্তীতে এরা পরিণত হয় তোমার অক্ষয় শক্তিতে, এবং এরা পরিণত হয় তোমার মিত্র শক্তিতে, এবং তারপর কিন্তু এই ক্ষেত্রে যুদ্ধটা গঠিত হয়, এবং এই যুদ্ধটা ছিল আমাদের
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর, ঠিক আছে। কারণ এই ক্ষেত্রে পরবর্তীতে আমেরিকা আসে, এক্ষেত্রে জাপান আসে, এক্ষেত্রে আরও যেসব দেশগুলো আছে, এই ক্ষেত্রে ইভেন তোমার এই মিত্র শক্তির পক্ষে কিন্তু ভারত থেকে তোমার ব্রিটেনের পক্ষে কিন্তু যুদ্ধ করতে গিয়েছিল, কিংবা ফ্রান্সের যে ঔপনিবেশিক দেশগুলো ছিল সেখান থেকে তারা সৈন্য কিন্তু করে নিয়ে গিয়েছিল, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে কিন্তু বলতে হবে। তো আমরা বুঝতে পারি কোন শক্তি সমূহের তোমার মিত্র শক্তি এবং অক্ষ শক্তি। তারপর যদি আমরা ঘতে আসি, দেখো তুমি কি মনে করো উক্ত যুদ্ধের ভয়াবহতা মানবতার মহাবিপর্যয়, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেসব ক্ষয়ক্ষতি বা যেসব বিষয়গুলো এগুলো তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে। কি কি ক্ষয়ক্ষতি? প্রথমে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে তোমার দেখো 1939 থেকে 45 5 কোটি মানুষ তোমার মারা যায়, সবচেয়ে বড়। এর চেয়ে বড় আর কিছু আছে? জাপানের মধ্যে 2টা পারমাণবিক বোমাই করা হয়, যেটা রেশ এখনো আছে। ওই ক্ষেত্রে মানুষ জন্মগ্রহণ করলে পঙ্গু হয়ে জন্মায় বা বিভিন্ন প্রতিবন্ধী হয়ে জন্মায়। পশু পাখি তোমার ওই ক্ষেত্রে থেকে কোনো যদি ঘাস খায়, ওই ঘাস থেকে যেসব রেডিয়েশন, এটার মাধ্যমে তাদের দুধ বা অন্যান্য জিনিস টক্সিসিটি হয়ে যায়, কিংবা পশু পাখি ওই ক্ষেত্রে বসবাস করতে পারে না, তোমার মারা যায়। এত ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত আছে। কিংবা তারপর দেখো অস্ত্রের ব্যবহার, যেই যত ধরনের অস্ত্র তৈরি করেছে ওই অস্ত্রের ব্যবহার করে, ঠিক আছে। তারপর থেকে এই যুদ্ধটা ছিল মহাদেশ থেকে মহাদেশে, মানে কতগুলা দেশ যে এক্ষেত্রেই করেছিল, ঠিক আছে। 61টা দেশ তোমার এই ক্ষেত্রের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, প্রায় 6 বছর ব্যাপী, ঠিক আছে। লক্ষ লক্ষ তোমার সৈন্যের প্রাণহানি হয়। হিরোশিমা নাগাসাকি, লিটল বয় এবং ফ্যাটম্যানের তোমার করা হয়, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে করতে হবে, পয়েন্ট দিয়ে তুমি করবা যে এই ক্ষয়ক্ষতিগুলো হয়, ঠিক আছে, যেটা আসলে কি মানবতার বিপর্যয়কে তুলে ধরে। অতএব আমরা বুঝতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল, এর ভয়াবহতা ছিল মানবতার বিপর্যয়। তারপর দেখো 8 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে অস্ট্রিয়ার যুবরাজের নাম কি ছিল? অস্ট্রিয়ার যুবরাজের নাম ছিল তোমার ফ্রান্সিস ফার্দিনান্দ। এটা মনে রাখবো, ফ্রান্সিস ফার্দিনান্দ ছিল অস্ট্রিয়ার যুবরাজের নাম। তারপর অক্ষ শক্তি কি? অক্ষ শক্তি আমরা জাস্ট বলে আসছি। তারপর যদি এই ক্ষেত্রে দেখো আবার বলি, অক্ষ শক্তি হচ্ছে তোমার জার্মানি এবং ইতালি পরস্পর সহযোগিতা ভিত্তিক যে চুক্তিটা সম্পাদিত হয়েছিল সেটা আন্তর্জাতিক ইতিহাস অক্ষ শক্তি নামে। মূলত এটি ছিল কমিউনিস্ট বিরোধী, কিন্তু কমিউনিস্ট বিরোধী হলেও এদের প্রধান শত্রু ছিল ব্রিটেন এবং তোমার ফ্রান্স, ঠিক আছে। এবং পরবর্তীতে সুযোগী সাম্যবাদের বিরুদ্ধে তোমার 1937 সালে জার্মানি ও জাপান কমিউটান বিরোধী চুক্তিতে আবদ্ধ হয় এবং পরবর্তী 1937 সালে তোমার ইতালি এই চুক্তিতে যোগদান করে। এর ফলে রোম, বার্লিন এবং টোকিও উদ্ভব হয় এবং এই চুক্তি ইউরোপের নতুন শক্তি সাম্য গড়ে তোলে, ঠিক আছে। এটা ছিল মূলত অক্ষ শক্তি। গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকে মিস্টার কলিনের সাথে তোমার পাঠ্যবের কোন শাসকের সাদৃশ্য রয়েছে? দেখো মিস্টার কলিন শিক্ষকতা দিয়ে জীবন শুরু করলে পরবর্তী ভাগ্যান্বেষে অন্য দেশে যান, সেখানে তিনি বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং ওই দেশ থেকে বিতাড়িত হন। শিক্ষক ছিলেন, বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, ওই দেশ থেকে বিতাড়িত হন। পরবর্তীতে তিনি দেশে ফিরে কর্মহীন শ্রমিক, বেপাকার যুবক, ভবঘুরে মাস্তান অপরাধী ও ধনী বুর্জুয়াদের সমর্থনে শক্তিশালীকর এক ন্যায়তন্ত্র প্রতিষ্ঠান করে। এটা কে? এটা কি হিটলার? এটা হিটলার না, হিটলার শিক্ষক ছিলেন না, এটা হচ্ছে আমাদের মুসোলিনি। এটা হচ্ছে মুসোলিনি, ঠিক আছে। ইতালির মুসোলিনির কথা এক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মুসোলিনি। দেখো ফ্যাসিবাদের জনক, তার যে ছিল মতবাদটা ছিল সেটা ছিল ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদের প্রণেতা তিনি। দেখো 1883 খ্রিস্টাব্দে ইতালির রোমানিয়া প্রদেশে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন কর্মকার। শিক্ষা শেষে স্কুলে শিক্ষা করেন। তারপর শিক্ষা জীবনে তিনি কর্মময় জীবন শুরু করেন। তারপর সামরিক প্রশিক্ষণ এড়াতে তিনি সুইজারল্যান্ডে পালিয়ে যান, ঠিক আছে। যেই লোকটা সামরিক প্রশিক্ষণ এড়াতে চলে যান সেই পরবর্তীতে দেখো সামরিক শাসক কিংবা ফ্যাসিবাদের জনক হয়ে যান, ঠিক আছে। কি মজার বিষয়। তিনি সমাজতান্ত্রিক মতবাদের প্রতি আকৃষ্ট সমাজতান্ত্রিক দলে যোগ দিয়ে বৈপ্লবিক কর্মকাণ্ড শুরু করেন। এই জন্য তাকে 1911 সালে কারাদণ্ড দেওয়া হয় এবং 12 সালে মুক্তি পেয়ে সমাজতন্ত্রী দলের মুখপাত্র আভান্তি পত্রিকা সম্পাদক হিসাবে নিযুক্ত হন এবং তিনি 1919 সালে এক সম্মেলনে ফ্যাসিস্ট দল গঠন করেন। ফ্যাসিস্ট দল ইতালির সামাজিক অবক্ষয়ের যুগের একটি রাজনৈতিক ব্যভিচার ছিল, ঠিক আছে। রাজনৈতিক ব্যভিচার ফ্যাসিবাদটা। গণতন্ত্রের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে ফ্যাসিবাদীরা ঘৃণা করতো, ঠিক আছে। গণতান্ত্রিক মতবাদ যারা ছিল তাদেরকে ফ্যাসিস্টরা ঘৃণা করতো। উদ্দীপকে আমরা কিন্তু একই বিষয়ে মিল পাই, ঠিক আছে। উদ্দীপকে অতএব আমরা বুঝতে পারি এটা সাথে কার মিল রয়েছে? ফ্যাসিবাদের জনক মুসোলিনির
মিল রয়েছে। উদ্দীপকের আলোকে উক্ত শাসকের উত্থান, এই উক্ত শাসক অর্থাৎ মুসোলিনির যে উত্থানটা এটা তোমার এক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে। দেখো এক্ষেত্রে মুসোলিনির যে এইটা উত্থানটা, এক্ষেত্রে দেখো তার জন্মগ্রহণ, তারপর তার শিক্ষা জীবন, তারপর সে পালিয়ে যাওয়া, তারপর ওই ক্ষেত্রে বিপ্লবী দলে যোগদান করা এবং তারপর একটি অন্য দলে যোগদান করে, সেক্ষেত্রে ফ্যাসিবাদের এই প্রণেতা বনে যাওয়া এবং তারপর 1919-20 সাল পর্যন্ত ফ্যাসিওরা ঠিক আছে তেমন শক্তিশালী ছিল না এবং 1920 সালের শরৎকাল থেকে ইতালির বৃহৎ পুঁজিবাদের ফ্যাসিওদের সাথে সহযোগিতা দেওয়ার মাধ্যমে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়া, কিংবা তারপর প্রাথমিক পর্যায়ে তার শক্তি বৃদ্ধি করে এবং পরবর্তীতে দেখো মুসোলিনি কি করে, বেকার, ভবঘুরে, কর্মহীন শ্রমিক, যুদ্ধে ফেরা সৈনিক, মাস্তান, বুর্জুয়াদের নিয়ে সে অপরাধীদের ব্যবহার করতেন এবং এই শ্রেণীর মানুষকে সোনার ছেলে বলে আখ্যায়িত করতেন, ঠিক আছে, সোনার ছেলে বলে। এবং 1921 সালে মে মাসে নির্বাচনে ফ্যাসিওরা 35টি আসন লাভ করে এবং একই বছর তারা ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি গঠন করে এবং পার্টির দুচে বা নেতা নির্বাচিত হয় মুসোলিনি। তারা দেশে জোর জবরদস্তির মাধ্যমে একটি সরকার গঠনের উদ্যোগ করেন, ঠিক যেভাবে তোমার হিটলার ক্ষমতায় আসেন, ঠিক আছে। এবং তারপর সে গ্রীষ্মকালে পার্সায় ফ্যাসিস্ট এবং নির্ভীক জনতার মধ্যেকার এক যুদ্ধ সংঘটিত। এরপর তারা 28 অক্টোবর রোম যাত্রা শুরু করেন। 1922 সালের 30 অক্টোবর তারিখে মুসোলিনি ফ্যাসিস্ট পোশাক পরে রোমের সরকারি প্রাসাদে প্রবেশ করেন এবং সংসদে প্রতি লিবারেল গোষ্ঠী এবং ক্যাথলিকরা এমনকি সম্রাটরাও সমর্থন দেন তাকে, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি এটা তোমার বলা হচ্ছে মুসোলিনি কে ছিলেন, মুসোলিনি ছিলেন ফ্যাসিবাদের জনক বা ইতালির তোমার ফ্যাসিবাদের ছিল একনায়ক ছিল, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে মিত্রশক্তি জোট কি, মিত্রশক্তি জোটকে আমরা অলরেডি পড়ে আসছি। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আমাদের উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল আছে। ইদি আমিন চরম স্বৈরাচারী শাসক হিসাবে কুখ্যাত ছিলেন। সামান্য সৈনিক হিসাবে জীবন শুরু করে একদা উগান্ডার ক্ষমতা দখল করেন, দেশে হত্যা, গুম, সন্ত্রাসী হয়ে নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়ান এবং তারপর তার অত্যাচার ভিন্নমত পোষণকারীকে উগান্ডা ছেড়ে পালিয়ে যান। কার মিল রয়েছে সেক্ষেত্রে যদি আমরা দেখি, এক্ষেত্রে মিল আছে আসলে হিটলারের। এবং হিটলার কি কি কার্যক্রমগুলো সম্পন্ন করেন এটা আমরা প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে কিংবা এই চ্যাপ্টারগুলোতে আমরা প্রচুর আলোচনা করেছি। হিটলারের উত্থান, হিটলারের একনায়কতন্ত্র, তারপর নাৎসি, তারপর তার হলোকস্ট সম্পর্কে এই সব বিষয় কিন্তু আমাদের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, গণমাধ্যমের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সবগুলো এই ছিল। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেখো এই ক্ষেত্রেও কিছু কিছু বিষয় মিল আছে। এবং দেখো উক্ত শাসকের উত্থানের পশ্চাতের কারণগুলা কি ছিল, ঠিক আছে, কারণগুলা কি ছিল। তার এই ক্ষেত্রে তার তোমার ব্যক্তিগত জীবনটা ধরতে হবে। তার উত্থান, সে তুমি যাই বলো সে কিন্তু একজন দেশপ্রেমিক লোক ছিল, হইতে পারে সে কট্টরবাদী দেশপ্রেমিক, বাট সে একজন দেশপ্রেমিক লোক ছিল। তার দেশকে সে ভালোবাসত, দেশের অপমানকে সইতে না পেরে কিন্তু সে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু করে। সে তোমার এই যে তার যে দল ছিল এটার মূল বিষয় ছিল, নাৎসিবাদের মূল বিষয়টাই ছিল জার্মান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, এই বিষয়টা। এর ফলে কিন্তু সে কিন্তু একনায়কতন্ত্র, এই যে ক্ষমতায় আসে, ক্ষমতায় কি এমনি আসে কোনো সমর্থক না থাকলে, তার সমর্থক ছিল জার্মান জাতি, যার মানে আজও তিনি একজন মহানায়ক হিসাবে তিনি পরিচিত, ঠিক আছে। হিটলার তুমি সমস্ত পৃথিবীতে তুমি যাই করো, কারণ পৃথিবীটা মেইনলি এখন ডমিনেট করছে কি আমেরিকা বলো, ব্রিটেন বলো। তো আমেরিকা এবং ব্রিটেন ছিল জার্মানির শত্রু, এই জন্য তারা কিন্তু তোমার হিটলারকে চরমভাবে তোমার খারাপ প্রমাণ করেছে। আর এক্ষেত্রে হিটলার কিন্তু আসলে অতটাও ছিল না যতটা পৃথিবীর ওপর দেখানো হয়। সে অনেক খারাপ কাজ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে। যুদ্ধে কি তোমার আমেরিকা ছিল না? যুদ্ধে কি ইউকে কিংবা ফ্রান্স বা রাশিয়া ছিল না? তাদের তো কথা এত বলা হয় না, বলা হয় জার্মানির কথা। কারণ কি ছিল, যেহেতু পৃথিবীটা এখন তোমার রাশিয়া এবং আমেরিকার কথা চলে, এই জন্য সে কিন্তু একজন ছিল, দেশপ্রেমিক লোক ছিল। ভার্সাই যে চুক্তিটা হয় ওই চুক্তিতে কি করা হয়, ওই চুক্তিতে বলা হয় যে প্রথম বিশ্বযুদ্ধে যত ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষয়ক্ষতির ভার বহন করতে হবে জার্মানিকে। কেন? যুদ্ধ তো জার্মানিও করছে, যুদ্ধ তো করছে তোমার কে বলে, যুদ্ধ তো তোমার আমেরিকাও করছে, তারপর তোমার যে আছে তোমার ইউকে সেও করেছে, কিন্তু কেন শুধুমাত্র জার্মানিকে দিতে হইলো? তারপর কেন তাদের জন্য একটা অপমানজনক তোমার সন্ধি করা হইলো? তার দেশকে দুই ভাগে তোমার বিভক্ত করে তোমার দেখা যায় এক ভাগ তোমার পূর্ব ভাগটা ছিল তোমার রাশিয়ার দখলে এবং পশ্চিম ভাগটা ছিল আমেরিকার দখলে। তাদের দেশের খনিজ সম্পদ তারা ভোগ গ্রহণ করতো, ঠিক আছে, ভোগ এবং গ্রহণ করতো। এই বিষয়গুলো কিন্তু তোমার অনেকগুলো কারণ ছিল উক্ত শাসক তথা হিটলারের উত্থানের
ঠিক আছে, এই জন্য কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, প্রথম বিশ্বযুদ্ধ, সে কিন্তু একজন সৈনিক ছিল এবং যখন তার এই ভার্সাই চুক্তি ছিল তখন সে 23 সালে কিন্তু তোমার ক্ষমতায় আসতে চেষ্টা করে এবং পরবর্তীতে সে জেলখানায় যায় 5 বছরের কারাদণ্ডে। সেক্ষেত্রে সে আমার সংগ্রাম নামে একটি বই লেখে, মেইন ক্যাম্প। তারপর সে 33 সালে ক্ষমতায় আসে, 34 সালে সে চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি একই সাথে বনে যায় এবং পরবর্তীতে সে এই যে তোমার যেই জার্মানি কিংবা সরি যেই তোমার ইটা ছিল তোমার ফ্রান্স এবং ব্রিটেন যে তাদেরকে ভোগ দখল করছিল, এই বিষয়ের তোমার এই করে তোমার কিন্তু পরবর্তীতে সে যুদ্ধ ঘোষণা করে। ঠিক আছে, এইটাই ছিল তার মূলত উত্থানের কারণগুলা। তারপর দেখো এক্ষেত্রে আমরা ফেসি অর্থে জানি যে শক্তি বা বল। আটলান্টিক সনদের ব্যাখ্যা দাও। আটলান্টিক সনদ আমরা যে রুজভেল্ট এবং চার্চিলের মধ্যে তোমার রণতরীর মধ্যে আটলান্টিক মহাসাগরে তোমার যে এটা হয় জাতিসংঘ প্রতিষ্ঠার যে সনদটা ঘোষণা করা হয় সেটা হচ্ছে তোমার আটলান্টিক সনদ। তারপর দেখো উদ্দীপকে কোন যুদ্ধের দাবানলের কথা বলা আছে। ইউরোপের একটি রাষ্ট্র বিংশ শতাব্দীর মধ্যভাগে উগ্র জাতীয়তাবাদ ও স্বৈরাচারী মনোভাবের কারণে বিশ্বব্যাপী যুদ্ধের দাবানল ঠিক আছে দাবানল সৃষ্টি করে পরবর্তীতে রাষ্ট্রটি পরাজিত শক্তি হিসেবে শাস্তি পায়। রাষ্ট্রটিকে দুভাগে ভাগ করে শক্তি খর্ব করা হয়। কোন যুদ্ধের? এই ক্ষেত্রে কিন্তু দেখো ভাগ করে দেওয়া হয় কোন যুদ্ধে? এই ক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে 2 ভাগ করে দেওয়া হয়, যেটা আমরা কিন্তু বলেছি। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার এই বিষয়গুলো বলতে হবে যে ভার্সাই চুক্তি ত্রুটি ছিল, তারপরে এই জন্য হিটলারের উত্থান ঘটে। ব্রিটেনের তোষণ নীতির ফলে তোমার হিটলার এবং মুসলিনি আরো ক্ষমতা পেয়ে যায়। তারপর জাপান এবং ইতালির আগ্রাসন নীতি, তারপর আদর্শগত যেসব দ্বন্দ্বগুলো ছিল, এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে তোমার বলতে হবে। ঠিক আছে, যে তোমার তার পাঠ্য বই যুদ্ধের যে দাবানলের কথা, এর কারণগুলো যেটা আমি জাস্ট একটু আগে বলে আসলাম। তারপর দেখো যুদ্ধে পরাজয়ের পরিণত ওই রাষ্ট্রটিকে বিপর্যয় ডেকে এনেছিল। ঠিক আছে, প্রথম আমরা তো এতক্ষণ প্রথম বিশ্বযুদ্ধের বিপর্যয় কিভাবে ভার্সাই চুক্তি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু কি হয় তোমার এক্ষেত্রে তোমার জার্মানিকে 2 ভাগে করে দেওয়া হয়। যখন তোমার একটা ইসের ক্ষমতা কমানোর জন্য ওই দেশকে 2 ভাগ করে দেয় সবচেয়ে বেশি কার্যকর। যেমন তুমি দেখো যখন তোমার এক্ষেত্রে থেকে চলে গেল কি বলে ভারত উপমহাদেশ থেকে চলে গেল, তখন কি করলো হিন্দু এবং মুসলমানের ভিত্তিতে 2টা দেশ করে দিয়ে গেল। কেন ভাই হিন্দু এবং মুসলমানের ভিত্তিতে তোমার দেশ করে দিয়ে যেতে হবে? এবং কাশ্মীরকে এমন ভাগ করলো যে কিছু অংশ আছে তোমার ভারতের আন্ডারে, কিছু অংশ আছে পাকিস্তানের আন্ডারে, যার ফলে এটার মধ্যে কিন্তু একটা যুদ্ধ লেগে আছে যাতে তারা ব্রিটিশদের বিরুদ্ধে কোনো না করতে পারে, পদক্ষেপ না নিতে পারে। তারপর কি হলো দেখো তুমি, এখানে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ হলো। এই ক্ষেত্রে তারা ব্রিটেন আবার এই ক্ষেত্রে তোমার সাহায্য করে, ব্রিটেন আবার মহানায়ক বনে গেল। কিংবা তারা কি করলো তোমার এই ক্ষেত্রে দেখো এই বঙ্গভঙ্গ করেছিল 1905 সালে। এই বিষয়গুলো তারা কিন্তু দেখো তারপর স্বদেশী আন্দোলন হলো কিংবা মুসলিম জনগোষ্ঠী অনেক খুশি হলো, এই বিষয়গুলো তারা সবসময় কিন্তু এই বিষয়টি ছিল ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো ভাগ করো শাসন করো নীতি। ঠিক আছে, এটাই কিন্তু তোমার এই ক্ষেত্রে প্রয়োগ ছিল। ঠিক আছে, তারা জার্মানিকে পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি হিসাবে বিভক্ত করে দেয়। এটা কিন্তু তাদের জন্য অনেক বড় বিপর্যয় ছিল। ঠিক আছে, কিংবা তারপর দেখো তোমার এই ক্ষেত্রে হিটলারকে করতে হয়, হত্যা করা হয়। তারপর দেখো আরো যে বিপর্যয় ডেকে এনেছিল দেখো ওইখানে তোমার সমাজতন্ত্র এবং ধনতন্ত্রের প্রতিযোগী 2 দেশে 2টা অর্থ ব্যবস্থা হয়ে যায়। তারপর দেখো এই বিষয়গুলো পরবর্তীতে যদিও তোমার বিসমার্ক যে ওই দেশের চ্যান্সেলর ছিল পরবর্তীতে তোমার জার্মানিকে 1 ভাগ করে, কিন্তু এই যে তোমার 2 ভাগ করে দেয়। ঠিক আছে, এবং তোমার জার্মানিতে ব্রিটেন ফ্রান্স এবং আমেরিকার যে আধিপত্য এটা কিন্তু তখন তোমার বজায় রাখে তারা। ঠিক আছে, এই বিপর্যয়গুলো কিন্তু জার্মানির উপর তথা ওই রাষ্ট্রটির উপর কিন্তু বিপর্যয় ডেকে এনেছিল। তো তারপর যদি আমরা দেখি পরবর্তী ছিল মুসোলিনি কোন দেশের শাসক ছিলেন? মুসোলিনি ছিল ইটালি। ঠিক আছে, ইটালির শাসক ছিলেন। ফ্যাসিবাদের মূলনীতি কয়টি এবং কি কি ফ্যাসিবাদের প্রবর্তক ছিল কে? ফ্যাসিবাদের প্রবর্তক ছিল মুসোলিনি। তার তোমার 4টি ছিল মূলনীতি। এটা কি ছিল? গণতন্ত্রকে অস্বীকার করা, সমাজতন্ত্রকে অস্বীকার করা, তারপর শান্তিবাদকে অস্বীকার করা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে অস্বীকার করা। ঠিক আছে, এগুলো ছিল তার মূলনীতি। তারপর দেখে এখানে বলা হচ্ছে ফাহিমের বাহিনীর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের কোন শাসকের মিল পাওয়া যায়? ফাহিমের বাহিনী তার নিজ দেশে একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, সংবাদপত্র অন্যান্য মিডিয়ার অধিকারকে দেশটিতে প্রতিদিন সন্ত্রাসী কার্যকলাপ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তোমার কার্যকলাপে উৎসাহ দিতে থাকে, সন্ত্রাসী কার্যকলাপে। ঠিক আছে, এটা কার? অ্যাডলফ হিটলার। এবং অ্যাডলফ হিটলারের এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি তোমার বলে এসেছি। ঠিক আছে, অ্যাডলফ হিটলারের মিল পাওয়া যায়। তারপর দেখো উক্ত শাসন আমলে
তার দেশ মৃত্যুপুরী ও বন্দি শিবিরে পরিণত হয়েছিল তার শাসকের আমলে। এই যে তার শাসন আমলে কি কি জিনিসগুলো হয়, স্বাধীনতা খর্ব টর্ব হওয়া যেসব বিষয়, তারপর রাজনৈতিক মিডিয়া কিংবা যেসব বিষয়গুলো, ওই বিষয়গুলো তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে। তারপর দেখো পরবর্তী সৃজনশীলে যদি আমরা যাই, এক্ষেত্রে দেখো বলা আছে তোমার বেনিতো মুসোলিনি কোন দেশের শাসক ছিলেন? ইতালি। পুঁজিবাদ বলতে কি বোঝায়? পুঁজিবাদ বলতে আসলে কি বোঝায় আমরা যদি দেখি, পুঁজিবাদ বা ধনতন্ত্র বলতে বোঝায় এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেখানে বাজার অর্থনীতি মুনাফার তৈরির লক্ষ্যে, এক্ষেত্রে মেইন লক্ষ্য থাকে মুনাফা তৈরি। তুমি যে কোনোভাবে তুমি মুনাফা তৈরি করবা, ঠিক আছে, দুর্নীতি হয়ে না, বাট তুমি মনে করো ব্যবসা করে পুঁজি সঞ্চয়ন কিংবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তোমার এক্ষেত্রে কি করতে হবে? মূল নিয়ামক হিসাবে থাকে পুঁজিবাদী অর্থব্যবস্থা মাত্রাতিরিক্ত ফুলে উঠে এবং মূলত শিল্প বিপ্লবের সময় থেকে এবং বর্তমান বিশ্বে পুঁজিবাদ তার স্থায়ী আসন গড়ে তুলতে সমর্থ হয়েছে। ঠিক আছে, বাংলাদেশেও কিন্তু পুঁজিবাদ বিষয়টা আছে, সমাজতন্ত্রটাও আছে। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার গতে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত মিস্টার ওয়াই এর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের সাদৃশ্য পাওয়া যায়? মিস্টার ওয়াই শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন, তিনি পরবর্তীতে কি করে পারিবারিক সমস্যা নিজেদের অযোগ্যতার কারণে স্বপ্ন সফল না করতে পারলে পরবর্তীতে তিনি সকল প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তার দেশে কর্ণধার হয়ে যান। মিস্টার ওয়াই পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত করতে গিয়ে বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধের সূচনা করে। হিটলারের কথা বলা হচ্ছে এক্ষেত্রে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, উক্ত শাসকের ভূমিকা কি, শুরুই তো করে সে। ঠিক আছে, এই বিষয়গুলো তার ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো 13 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে তোমার নাৎসিবাদের পোশাকের রং কি ছিল? বাদামি। আর ইসের কি ছিল? ফ্যাসিবাদের ছিল কালো। ফ্যাটম্যান কি? ফ্যাটম্যান হচ্ছে একটি পারমাণবিক বোমা যেটা তোমার আমাদের নাগাসাকিতে তোমার জাপানের উপরে তোমার আমেরিকা তোমার ফেলে। ঠিক আছে, এটা গতে উদ্দীপকে যে যুদ্ধের দাবানলের কথা বলা হচ্ছে, কোন যুদ্ধ? উক্ত জাতীয়তাবাদের স্বৈরাচারী এবং মনোভাবের কারণে ইউরোপের একটি রাষ্ট্র বিংশ শতাব্দীর মধ্যভাগে তোমার কি করে বিশ্বব্যাপী যুদ্ধের দাবানল সৃষ্টি করে এবং এক সময় রাষ্ট্রটি পরাজিত শক্তি হিসাবে শাস্তিপ্রাপ্ত এবং শাস্তি হিসাবে রাষ্ট্রটিকে দুই ভাগে খর্ব করে দেওয়া হয়। মানে এই ক্ষেত্রে কোন যুদ্ধে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা আমরা 100 বার দেখে আসলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক আছে, যুদ্ধের পরাজয়ের পরিণতি কি? যুদ্ধে পরাজয়ের পরিণতি রাষ্ট্র বিপর্যয় ডেকে আনে, এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করে এসেছি। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার পরবর্তী সৃজনশীলে যে তোমার বলা হচ্ছে মেইন ক্যাম্প কার লেখা? হিটলারের লেখা। অক্ষশক্তি কি? এটা আমরা পড়ে এসেছি। উদ্দীপকের নেতার নিয়ে তোমার পাঠ্য বইয়ের কোন নেতার মিল রয়েছে? দেখো এক্ষেত্রে ক অঞ্চলের রাজা ছিল দুর্বল প্রকৃতির, সেখানে বুর্জোয়া এবং পুঁজিবাদী তোমার নতুন এক অর্থনৈতিক ব্যবস্থাকে সমর্থন করেনি, ফলে তারা এক বিদ্রোহী নেতার সাহায্য কামনা করে, তারা সফল হয়, রাজাও সমর্থন করেন, ফলে ওই নেতার নেতৃত্ব প্রতিষ্ঠা হয়, অন্যায় নির্যাতনের জন্য তার পতন দ্রুত হয়। এটা কার কথা বলা হচ্ছে? এটা কিন্তু ইতালির মুসোলিনির কথা বলা হচ্ছে। এবং মুসোলিনি কিভাবে এই বিষয়গুলো করে কিন্তু আমরা মুসোলিনির উত্থান সম্পর্কে কিন্তু আমরা প্রিভিয়াস পড়ে আসছি। ঠিক আছে, উল্লিখিত নেতার পতনের কারণ কি ছিল? উল্লিখিত নেতার পতনের কারণগুলো যদি আমরা একটু দেখি, এক্ষেত্রে তার পতনের কারণ ছিল প্রথমে তোমার যে ফ্যাসিবাদের যে বিষয়টা ছিল, এটাই ছিল তার প্রথম তোমার কারণ, পতনের কারণ। সে এক না একতন্ত্র গঠন করেছিল। ঠিক আছে, তারপর দেখো সে জার্মানির সাথে অক্ষশক্তি করে ব্রিটেন এবং ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যার ফলে পরবর্তীতে কিন্তু যখন তো এই অক্ষশক্তি যুদ্ধে পরাজিত হন, এটাও তার একটা কারণ ছিল, পরাজয়ের কারণ ছিল। তারপর জনগণের মধ্যে মুসোলিনির বিরুদ্ধে অসন্তোষ দেখা দেয়, যার ফলে কিন্তু 1943 সালে এক গণ অভ্যুত্থানে মুসোলিনি পদচ্যুত এবং বন্দী হন। তারপর দেখা এক্ষেত্রে তার এই যে জার্মানি একনায়ক হিটলারের সাথে তার সখ্যতা যখন গড়ে ওঠে, তখন এবং হিটলারের যে তোমার কার্যক্রম এগুলো যখন দেখা যায় আর মুসোলিনি এর সাথে, তার মানে মুসোলিনি কিন্তু তখন কি করে তোমার এইগুলা কিন্তু জনপ্রিয়তা হারাইতে শুরু করে। এবং ইতালির যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন তার মধ্যে দেশের মধ্যে যে জনগণের অসন্তোষ কিংবা অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক বিপর্যয়গুলো আসে, এগুলোই কিন্তু তার ছিল মূলত তোমার কারণ, পতনের কারণ। তো আমরা যদি আজকে আমরা সর্বশেষ সৃজনশীল দেখি, 15 নম্বর সৃজনশীল দেখো বলা হচ্ছে ন্যাটোর পূর্ণরূপ কি? ন্যাটোর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটোর পূর্ণরূপ। তারপর দেখো কত প্যারিস চুক্তি কি? প্যারিস শান্তি চুক্তি মূলত আসলে এটা আমাদের
তোমার বোঝানো হচ্ছে তোমার প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত যারা ছিল, যে ভার্সাই চুক্তি, যেটা যে জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক প্রভৃতি দেশে সন্ধি করার জন্য, ঠিক আছে। এক্ষেত্রে দেখো তোমার 5টি সন্ধি ছিল, 5টি দেশের জন্য 5টি সন্ধি ছিল। জার্মানির সাথে ভার্সাইয়ের সন্ধি, তারপর অস্ট্রিয়ার সাথে সেন্ট জার্মেইনের সন্ধি, হাঙ্গেরির সাথে ট্রিয়ানের সন্ধি, বুলগেরিয়ার সাথে নিউলের সন্ধি এবং তুরস্কের সাথে সেভার্সের সন্ধি। এই সন্ধিগুলো কিন্তু তোমার এই ক্ষেত্রে ছিল, ঠিক আছে। মূলত প্যারিস চুক্তি ছিল, এর মধ্যে তোমার জার্মানির সাথে ভার্সাই চুক্তি এবং বিভিন্ন দেশের সাথে যে চুক্তি, ওই চুক্তিগুলোর কথা বলা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের সাদৃশ্য উদ্দীপকের সাথে। উদ্দীপকে কি কি সাদৃশ্য আছে? যুদ্ধের ফলে ক দেশ ও তার মিত্রদের পরাজয় ঘটে, এই পরাজয়ের সাদৃশ্য। বিভিন্ন দল নিষিদ্ধ হয় মুসোলিনি এবং হিটলারের দেশে। তারপর বিচারক করা হয় বহু ব্যক্তির, বিভিন্ন দেশে গণতন্ত্র এবং স্বাধীনতার চিন্তাধারা পরবর্তীতে বিকাশ হয়। বিশ্বযুদ্ধের ফলাফল তোমার এই ক্ষেত্রে এটার আলোকে ব্যাখ্যা করতে হবে। এবং উক্ত ফলাফল কি গণতন্ত্রমুখী? এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। উক্ত ফলাফলটা কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসলে জয়লাভ করেছিল কারা? গণতন্ত্রগামী যেসব দেশ, কারা ছিল? ব্রিটেন ছিল, রাশিয়া ছিল, ফ্রান্স ছিল, কিংবা ইউকে ছিল, ঠিক আছে। তারা কি ছিল? গণতন্ত্রমুখী। আর হারে কারা? অক্ষর শক্তি। কারা ছিল? জার্মানির তোমার নাৎসিবাদ, তারপর তোমার জাপান, কিংবা আমাদের কে আছে এই ক্ষেত্রে তোমার ফ্যাসিবাদ ছিল মুসলিম, তারা। তার মানে কারা জয়যুক্ত হয়? গণতন্ত্রগামী। তার মানে এই ক্ষেত্রে দেখো পরবর্তীতে কারা করে ব্যর্থ হয়? কারা? যারা তোমার গণতন্ত্রের বিপক্ষে ছিল। আর জয়যুক্ত কারা হয়? যারা গণতন্ত্রের পক্ষ ছিল, ঠিক আছে। অতএব আমরা কি বুঝতে পারি? এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলটা কি ছিল? গণতন্ত্রগামী, ঠিক আছে। এই বিষয়টাই তোমার এই ক্ষেত্রে ধরতে হবে, ঠিক আছে। তো আজকের আমাদের এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবং পরবর্তীতে আমাদের যে পরবর্তী যেসব ক্লাসগুলো আছে, ওই ক্লাসগুলো করা হবে, ঠিক আছে, আপলোড করা হবে, ঠিক আছে। তো আমরা আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম।